কিছু লোকের ধরেন, ধরে হাত কেটে দেন, এই চোর বাটপারদের দেশ শোধ হয়ে যাবে। ধর্ষণ করছেন, 1 মাসের মধ্যে ফাঁসি প্রকাশ্যে। এইখানে ন্যায় বিচার সম্ভব নাই ছাড়া কিছু লোক করতে হবে। আপনি আমাকে অস্ত্র রাখতে দিবেন না, আমি যাও কিনলাম এমন ট্যাক্স দিবেন যদি আমি না রাখি, মানে অসহায়ের মতো আমি মারা যাই সন্ত্রাসীর কাছে। আমি তো লাইসেন্স আছে, সন্ত্রাসী তো অস্ত্রের লাইসেন্স নাই। রাষ্ট্র হলো বড় সমস্যা, এদের সংস্কার কঠিন ভাবে করা দরকার। আপনার বারংবার শেখ হাসিনা বিষয়টা আসে 32 নম্বর নিয়ে। 32 নম্বরটা আমি বলবো এটা একটা জাদুঘর বলতে পারেন। কিছু ছবি আছে, কিছু মানে ব্যবহারিক আইটেম আছে, কোনো প্রাণ ছিল না। কিন্তু ক্যান্টনমেন্টের মিন্টু রোডের ক্যান্টনমেন্টের যে আমাদের খালেদা জিয়া ম্যাডাম বসবাস করতেন, সেখানে প্রাণ ছিল। আপনি সেই প্রাণটাকে টেনে খিস্তে বাই করে দিয়েছেন। 32-এ কোনো প্রাণ ছিল না। দুইটার সাথে দুইটা তুলনা হয় না। 32 একটা মাদারের মতো একটা জিনিস, মানুষকে আকৃষ্ট করে অনৈতিক কাজে। 32 কোনো ভালো জিনিস শিখায় নাই। 32 মুক্তিযোদ্ধাকে ধ্বংস করছে। এই 32-এ বসেই শেখ মুজিবুর রহমান ভাগুরা রাজনীতিবিদ ছিলেন। জনগণকে অস্ত্রমুখে রেখে উনি আত্মসমর্পণ করছেন। উনি বলেন নাই অপেক্ষা করেন ব্যাগ গুছাই, ব্যাগ গুছানো ছিল। উনি ওনার ব্যাগ টানে নেন নাই, ওনার ব্যাগ টেনে নিয়েছে পাকিস্তানি আর্মি। প্রতি মাসে মাসহারা পেতেন। এই ব্যক্তি যখন দেখে আমার কোনো অবদান নাই 71-এ, তো পুরোটাই আমার লাগবে, সবগুলি মুখ বন্ধ কর। ওসমানীরও দরকার নাই, জিয়ারও দরকার নাই। আপনি লজ্জা পাবেন। উনি কি বলবো, আমি প্রথম দিকে বলছেন আগরতলা ষড়যন্ত্র, পরে বলেন না হ্যাঁ এর মধ্যে কেন তার অবদান নাই। তো সেদিন 7ই মার্চে ঘোষণাই হয়ে থাকে, 8ই মার্চ কেন বাঙালি যুদ্ধে যায় নাই? 9ই মার্চে কেন যায় নাই? 15ই মার্চে কেন যায় নাই? শেখ মুজিবুর রহমান চান নাই স্বাধীনতা। উনি দামাদামি করতেছিলেন, ক্ষমতা চাচ্ছিলেন। পাকিস্তানের ভুল ছিল, ক্ষমতা দেয় নাই, নিঃসন্দেহে ভুল ছিল। আর যদি নির্বাচন বলেন 70-এর, ওটা কিন্তু নির্বাচন ব্যক্তি ভোট না, কে কত ভোট দিছে, একাধিক ভোট, সেটার কম্পিটিশন ছিল। পাকিস্তান আপত্তি করে নাই। সমস্যা ছিল পাকিস্তান আর্মির সাথে, ব্যক্তি পাকিস্তানের জনগণের সাথে না। আমরা নির্যাতিত নিপীড়িত ছিলাম, পশ্চিম পাকিস্তানের জনগণ, বাংলাদেশের জনগণ পাকিস্তান আর্মির কাছে। কিন্তু মিথ্যাচার করে ভারত। আপনি বলেন তো আপা, হাজার হাজারে বিহারি মারা হয়েছে ঢাকা শহরে, চিটাগাঙ্গে, সৈয়দপুরে। কোথাও দেখছেন আওয়ামী লীগ বলছে এগুলি? সব 26শে মার্চের আগে। কাপ্তাইতে 700 বিহারি পাঠান মারা হয়েছে। 2 জন অফিসার ছিল, ক্যাপ্টেন, হানিমুনে ছিল বিদ্যুৎ ভবনে, রেস্ট হাউসে, তাদের পরিবার সহ 2টা মহিলা আর তাদের স্বামী 2 জন বাস দিয়ে পিটাই মারা হয়েছে। আমাদের অন্ধকার অধ্যায় অনেক, কলঙ্কিত অধ্যায় অনেক। আমরা ওখান থেকে ফিরে আসতে চাই। আগামী দিনে সামনের দিকে তাকাবো সভ্য জাতির মতো। আমরা শুনতে চাই না যে আমরা তৃতীয় বিশ্বের লোক, আমরা প্রথম বিশ্ব হইতে চাই। আমরা সেই জায়গায় ছিলাম, তাই ব্রিটিশ, ফ্রেঞ্চ এরা এসে আমাদেরকে লুটপাট করে সম্পদ নিয়ে গেছে, আমাদেরকে বানাতে তৃতীয় বিশ্ব। এখান থেকে উত্তরণ হয়ে আমরা প্রথম বিশ্বে যাওয়ার জন্য চেষ্টা করব। রাজনীতিবিদদের করা উচিত, জনগণের সহযোগিতা করা উচিত। অনেকে বলছেন যে জুলাই অভ্যুত্থানটাকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। ব্যাপারে আপনার মন্তব্যটা কি হওয়া উচিত? এই জুলাই অভ্যুত্থান কোন রাজনৈতিক দলের ব্যক্তিগত না। এখন অনেকে বলেন শিলং থেকে উনি চালাইছেন, সব বাটপারি কথাবার্তা। আমি পুরো মাঠে ছিলাম আপা, পুরোটা সময়। কারণ আমি ছিলাম বন্দি, আপা বোঝার চেষ্টা করেন। ঘরে বন্দি ছিলাম, এই 2টা রুমের মধ্যে, বেরোতে পারতাম না গোয়েন্দাদের জ্বালায়। আমি যখন সুযোগ পেলে, আবু সাইদ মারা গেছে, মাঠে চলে আসতাম। আমার আরেক বন্ধু আছে কর্নেল ফেরদাউস, মাঠেই থাকতাম। আমরা মজা এনজয় করতাম, ভালো লাগতেছিল। সন্ধ্যা পরে বাসায় আসতাম, কর্নেল হকের সাথে বসে অন্য কাজ করতাম। এখানে কোনো রাজনৈতিক দলের অবদান ছিল না। এখানে অবদান ছিল রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, ওই যে আমাদের মাঠে থাকে না যারা অকারণে ঘুরতেছে, এই সব লোকের অবদান, আম জনতার অবদান। আচ্ছা, আবার এনজয় করতেছিল। স্লোগানগুলি ছিল চরম মুখে
সঞ্জীবনী সুজার মতো স্লোগানগুলো ছিল। এটা মানে ভাবাই যায় না, 71-এর স্লোগান তো নাই, 24-এর স্লোগান চরম রক্ত গরম করার মতো। এর অবদান ছাত্রদের নেতৃত্বে, ছাত্ররা ছিল, সবাই ছিল, ছাত্ররাও ছিল, মা ছিল, বাচ্চা ছিল, কে ছিল না, সবাই ছিল, কোনো রাজনৈতিক দলের অবদান নাই। যারা শহীদ হয়েছে তাদেরকে ওই মর্যাদা আমরা দিতে পারি নাই, দেওয়া উচিত। কতটা নগ্ন হলে আহত লোককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, চিকিৎসা দেয় নাই। এটা আওয়ামী লীগের অধ্যায়, এগুলি লিখে রাখতে হবে, পাঠ্যসূচি থাকতে হবে, নাহলে আওয়ামী লীগকে চেনা যাবে না। পাকিস্তান যদি গালি দেয়, মাইট দেয়, আওয়ামী লীগ ব্যবহার করে, মেনে নেওয়া যায়। পাকিস্তানি বাঙালি এই কাজ করলে এটা মানা যায় না। বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের কার্যক্রমটাকে আপনি ঠিক কিভাবে মূল্যায়ন করবেন? এই সরকারের সফলতা কোথায় এবং কোথায় ঘাটতি রয়েছে বলে আপনি মনে করছেন? বিএনপি এবং জামাত বিরোধী দল দুটাই কিন্তু মজলুম। আমাদের এখন আমরা অতি দ্রুত উন্নয়নের জায়গায় চলে যাওয়া উচিত। এই সংসদ থেকে বেরিয়ে গেলাম, এই সংস্কৃতি বাদ দেওয়া উচিত। দুই দল মিলে একটা একটা সুন্দর একটা সৃষ্টি করতে পারে তারা অনেক কিছুই। এই সরকারের কাছে প্রথম দিকে হতাশ ছিলাম, যখন নানা রকম রিউমার আসতেছে বিভিন্ন পত্র পত্রিকায়, ভারতে স্বাক্ষর করে আমাদের পিএম আওয়ামী লীগ এই সরকার আসছেন, তা আমরা হতাশ ছিলাম। কি জন্য বিপ্লব হইলো, স্বাক্ষর করে ভারত থেকে আসে কি হবে। আমি চরম খুশি, অতিরিক্ত মানে এতটা আশা করি নাই যে আমাদের প্রধানমন্ত্রী চীন সফর করছেন, ভারতে যান নাই। বিশাল অ্যাচিভমেন্ট। আওয়ামী লীগকে ব্যান করছে, এতে অনেক হয়তো রাজনীতিবিদ খুশি হয়েছেন। এরাই হলো উচ্ছিষ্ট, এরা কোমর সোজা করে দাঁড়াতে পারে না। আমরা এক জাতির দেশ আপা, এক জাতির দেশ, যার 99% লোক বাঙালি। এটা যে কত বড় শক্তি অন্য দেশের লোকেরা বুঝবে না। যারা আমার দেশের রাজনীতিবিদ বিদেশে ঘোরাফেরা করে, আমেরিকা ইউরোপে ঘরে, চিকিৎসার জন্য কারণে বিদেশে যায়, এরা এটা বুঝবে না। যুদ্ধ বিপ্লব সব তৃণমূলের লোকরা করে, এরা বিশাল শক্তি, অন্য কোনো দেশের নাই। এই সীমান্ত থেকে শুরু যে কোনো জায়গায় বলে আপা সকালে পান্তা ভাত ডিম দিয়ে ভাত খাবে, কোনো না নাই, আপত্তি থাকবে না, খাবে। কারণ আমরা জাতি একটা, তো এটাকে কাজে লাগাতে পারি নাই। আর যাতে না লাগাতে পারি এই জন্য বিভেদ, ট্যাগ, জঙ্গি, তো জামাত, রাজাকার, উচ্ছিষ্ট সব লোক, এইসব লোক। যেটা চলে গেছে চলে গেছে, সবার ব্যাখ্যা সবার কাছে এক একজনের ব্যাখ্যা একরকম আছে, সে সেইভাবে ন্যারেটিভ দিবে। এখানে এইভাবে করা ঠিক না। আমাদের দেশটা আমাদের, আমরা ঐক্যবদ্ধ থাকবো, সবাইকে নিয়ে আগাবো। আমার প্রতিবেশী ভালো না থাকলে আমি ভালো থাকবো না। আমার এলাকায় যে বস্তিবাসী থাকে, মাদক ব্যবসায়ী থাকে, সমাজটা নষ্ট করবে। আমাদের অনেক সুযোগ, অনেক, মানে আমাদের দুইটা হাত দুইটা পা, একটা মাত্র মুখ। আমার হয়তো সোনার খনি নাই, তেলের খনি নাই, বাট আমার আছে মানুষ। এই মানুষটাকে আমি মহান আল্লাহ মানে শুক্রিয়া, এটাকে যদি দক্ষ শ্রমিক বানাই, আমার তো টাকা রাখা জায়গা থাকবে না। 10,000 টাকা লাগবে একটা যে কোনো জিনিস টেকনিশিয়ান, হয়তো মানে ইলেকট্রিক্যাল সিটি, তারপর ইলেকট্রিশিয়ান হওয়ার জন্য বা অন্য ড্রাইভিং শেখার জন্য, তারপর প্লেন ফেয়ারটা সব মিলে মনে করেন 1 লাখ টাকা খরচ। রাষ্ট্রদূত থাকেন, তাকে বলতে হবে, কোটা দিতে হবে, এই পরিমাণ লেবার তোমার নিতে হবে প্রতি বছর, না হলে তুমি বাদ। দেখবেন কাজ করবে পারে চরম ভাবে। এই লোকগুলো যাবে, আমাদের আর্মিতে যেভাবে যায়, কোনো ঝামেলা নাই। আপনি বিভাগীয় কোটা দিয়ে দিবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু দরকার নাই, জেলা কোটা, লটারিতে যাবে। আপনি যেই দিন যাচ্ছে আপা, ওই দিন থেকে কিন্তু টাকা পাচ্ছেন, আপনি সরকার পাচ্ছে টাকা, বলেই দেওয়া থাকবে 80% সে দেশে পাঠাবে, পুরোটাই তো আপনার লাভ। আপনি 80,000 টাকা তো কাগজের টাকা পাচ্ছেন, তো আপনি ডলার। মাথায় যদি সরকারের বুদ্ধি নাই, এখানে যদি আমাদের লেফটেন্যান্ট মাসুদের মতো টাকা পয়সা কামাই, এটা অনৈতিক। দেশকে ভালোবাসতে হবে। কিছু লোকের ধরে হাত কেটে দেন, এই চোর বাটপারদের, দেশ সোজা হয়ে যাবে। সোজা কথা না, না খারাপ শোনা যায়, আমি খারাপ কিছু বলতেছি না। হাত কাটতে হবে কিছু লোকের 3 মাসের জন্য, সোজা হয়ে যাবে। আমি তো কঠোর যে আপনি ধর্ষণ করছেন, 1 মাসের মধ্যে ফাঁসি প্রকাশ্যে,
এইখানে ন্যায় বিচার সম্ভব নয় ছাড়া সম্ভব হয় না। কিছু লোক করতে হবে। আমাদের কিছু আইনজীবী থাকে, এই অপরাধীরা যেই মাত্র যাবে আদালতে সাথে সাথে জামিন। তার পক্ষে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, জামিন। এ দুঃখজনক। আপনি চিন্তা করেন, আপনার এই পুলিশ আমার সেবার জন্য, এই পুলিশ আমার কোনো কাজে লাগে না। আপনি রাস্তাঘাটে ফুটপাতে লোকজন কেনা বেচা করতেছে, ওখান থেকে চাঁদা নিচ্ছেন, এই লোকগুলো যদি বের করে দেয় এরা কই যাবে? এতে বাঁচতে হবে। হুম, আমাকে রাত্রে বা সন্ধ্যা পরে আমি বেরোলে আমাকে মারি দেবে চাকু, আমার পকেটে যা পাবে তাই তার লাভ। তো আমাদের মন্ত্রী এমপি রাজনীতিবিদদের তো এই সমস্যা নাই, এটা পুলিশ নিয়ে চলে। সমস্যা আমাদের। এমন দেশে বসবাস করি আপা, দেখেন ব্যক্তিগত অস্ত্র আপনি ক্যারি করতে পারেন। আপনি আমেরিকায় যান, অন্যান্য দেশে যান, আপনার টাকা আছে, আপনি অস্ত্র নিয়ে চলবেন আপনার নিরাপত্তার জন্য। এই দেশে আপনি নিতে চলতে পারবেন না। পুলিশ ভেরিফিকেশন করতে করতে আবার ট্যাক্স দিতে হবে। আরে আমার নিরাপত্তা দেওয়া তো সরকারের, দিতেই পারে না, তার জন্য আমি অস্ত্র কিনলাম, অস্ত্র নিলাম নিজের জন্য, এটার উপরে ট্যাক্স দিতে হবে। এই ধরনের নির্যাতন তো ঠিক না। আপনি এত টাকা, মানে এখন 1 লাখ টাকা করছে মনে হয় আয়কর সহ, যে রিভলভার পিস্তল কেউ রাখে, হুম। এটা কি সভ্য দেশের কাজ? কেন আমি রিভলভার কিনতেছি? আমার নিরাপত্তার জন্য, কারণ আমি আতঙ্কে আছি এবং এটা রাইট আমার, আমার জীবন রক্ষা করার আমার অধিকার। অন্যান্য উন্নত দেশে আছে, আমি যদি অপব্যবহার করি আমাকে কঠিন দণ্ড দেন, কিন্তু আপনি আমাকে অস্ত্র রাখতে দিবেন না। আমি যাও কিনলাম এমন ট্যাক্স দিবেন যে আমি না রাখি, মানে অসহায়ের মতো আমি মারা যাই সন্ত্রাসীর কাছে। আমি তো লাইসেন্স আছে, সন্ত্রাসীর তো অস্ত্রের লাইসেন্স নাই। হুম, রাষ্ট্র হলো বড় সমস্যা, এদের সংস্কার কঠিনভাবে করা দরকার। আমার দুঃখজনক লাগে ডক্টর ইউনূস, উনি দেশের লোক থাকলেও এদেশে ছিলেন না, ভুলে গেছেন সবকিছু। অপরাধ কোথায় হয়, কেমনে হয়, যারা জানে তাদেরকে নিয়ে বসে সমস্যার সমাধান করতে হবে। আপনার সীমান্ত এলাকায় আপনি ছোট ছোট ইন্ডাস্ট্রি করে দেন, যাতে লোকজন স্মাগলিং না জড়ায়। স্মাগলিং মানে বুঝি আমি মাদক, আচ্ছা। এছাড়া তো আপনি দেশ ঠিক করতে পারবেন না। হুম। মাদকের জন্য কঠিন দণ্ড দেওয়ার আগে তাকে পুনর্বাসন করেন, তার চাকরি দেন, আপনি কিছুই দিবেন না, এটা তো হয় না। আমার খুব কষ্ট লাগে কি আপা, আমার দেশের লোক বিদেশে যায়, যাই পাঠাবে সেটাই লাভ, পুরোটাই কিন্তু আপনার টাকা। আপনি একটু ভাবেন, প্রথম থেকে একটা মনে করেন একটা কোনো ব্যবসা করতে গেলে পুঁজি খাটাইতে হয়, প্ল্যান করে যে আমরা শেয়ার মার্কেটও আপা, যে 3 বছরের মধ্যে টাকা উঠাবো, ডাবল করব। এখানে তো প্রথম দিন থেকে আপনার লাভ, পুরোটাই লাভ। আপনি তো কাঁচা টাকা দিচ্ছেন। হুম। এই ব্যবসা কেন করবো না? বেকার ছেলেদের কেন পাহাড় দিয়ে দিচ্ছেন না কেন? যে তুমি ওই যে তেলের যত মানে পাম অয়েল থেকে শুরু করে সয়াবিন তেল, এগুলো চাষাবাদ করুক না বেকাররা, পাহাড়টা ফেলে রাখছেন কেন? নিজেরা লড়ে বেড়ে খাবে। খাস জমিতে আপনি কেন বহুতলা বিল্ডিং করেন না? শ্রমিকদের জন্য, গরিবদের জন্য, নদী ভাঙা লোকদের জন্য। কে নিষেধ করছে? ওটা তো বড় লোকরা লিন দিচ্ছে। এই গরিব কাজ করে, বড় লোক চুষে খায়, এটা হয় না। এটা সমাজে বিশাল বিভেদ হয়, আর এই শ্রেণী উঠে গেলে আপনি দাঁড়াতে পারবেন না। আমি মনে করি সবার জন্য বাংলাদেশ, সবাই আমরা হাসি খুশিতে থাকবো। যেদিন আমার কৃষক হাসবে, তার ন্যায্য পাওনা পাবে, জেলে হাসবে, শ্রমিকরা হাসবে, মনে করবেন দেশ শান্তিতে আছে। এটা সম্ভব, এই বাজেটেই সম্ভব। আপনি প্রচন্ড দামি গাড়ি ঘুরে বেড়াবেন আর মানুষ চলতে পারবে না, এটা ঠিক না।